প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন গাজা যুদ্ধ শেষ হয়ে গেছে। ইসরায়েল হামাসের মধ্যে শুরু হওয়া যুদ্ধবিরতি বজায় থাকবে বলেও আশা করেন তিনি। রবিবার ইসরায়েলের উদ্দেশ্যে যাওয়ার সময় এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প। প্রেসিডেন্ট জানান দ্রুতই গাজায় নতুন সরকার ব্যবস্থা গঠন করা হবে। প্রায় সব দেশের নেতারাই এর অংশ হতে চান বলেও জানান তিনি। ট্রাম্প আরও বলেন, ভবিষ্যতে গাজা পরিদর্শনে যেতে পারলে নিজেকে তিনি গর্বিত মনে করবেন। অন্যদিকে তেল আবিবে এক অনুষ্ঠানে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হেরজগ বলেছেন, তার দেশের সরকার শান্তি চুক্তি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিবেশীদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করতে চান তারা। মেরিল্যান্ডের জয়েন্ট বেস এন্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বেশ উচ্ছ্বসিত দেখা যায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এ সময় ট্রাম্প বলেন, ইসরায়েলে এবং মুসলিম দেশগুলোতে কয়েকশো হাজার মানুষ একসঙ্গে গাজার যুদ্ধবিরতির চুক্তি উদযাপন করছে। তিনি আরো বলেন, সব পক্ষকে এভাবে একসঙ্গে উদযাপন করতে এর আগে কখনো দেখা যায়নি। এরপর ইসরায়েলের উদ্দেশ্যে যাত্রা করেন প্রেসিডেন্ট। পরে এয়ারফোর্স ওয়ানেও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প, যার অডিও প্রকাশ করেছে হোয়াইট হাউস। সেখানে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয় গাজার যুদ্ধ শেষ কিনা। তিনি বলেন, শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা এই সংঘাতে মানুষ এখন ক্লান্ত। গাজার স্থিতিশীলতা রক্ষায় একটি আন্তর্জাতিক বাহিনী থাকবে উল্লেখ করে ট্রাম্প জানান, ধ্বংসস্তূপ সরিয়ে ও মানুষকে পুনর্বাসনের পর গাজাকে নতুন করে গড়ে তুলতে কিছুটা সময় লাগবে। দ্রুতই সেখানে নতুন সরকার ব্যবস্থা গঠনের কথাও জানান তিনি। ভবিষ্যতে গাজা পরিদর্শনে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেন প্রেসিডেন্ট। ইসরায়েলে সফরকালে দেশটির পার্লামেন্টে ভাষণ দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে জিম্মিদের পরিবারের সঙ্গেও সাক্ষাতের পরিকল্পনা রয়েছে তার। এরপর ইজিপ্টে মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলনে যোগ দেবেন তিনি। ট্রাম্পের আগমন ঘিরে জেরুজালেমের সড়ক জুড়ে আমেরিকার দূতাবাসের কাছে এবং দেশটির পার্লামেন্ট কেনেসেটের বাইরে শোভা পাচ্ছে আমেরিকার পতাকা। শহর জুড়ে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা ও শোভাবর্ধনের কাজ। জেরুজালেমের পাশাপাশি তেল আবিব জুড়েও চলছে ট্রাম্প বন্দনা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে হামাসের হাত থেকে জিম্মিদের মুক্তির চুক্তিতে সফল হওয়ায় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে শহরটিতে টাঙানো হয়েছে অসংখ্য বিলবোর্ড। তেল আবিবের হোস্টেজ স্কোয়ারে এক অনুষ্ঠানে অংশ নিয়ে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হেরজগ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে ইসরায়েলিরা কৃতজ্ঞ। President Trump will be received by masses of Israelis, by the nation of Israel, in gratitude. তিনি জানান, ইসরায়েল যুদ্ধে জড়াতে চায় না। Israel is not going to war. Israel is committed to fulfilling this agreement, and Israel wants to seek peace with its neighbors and bring a change to the future of the region at last. ইসরায়েলে কয়েক ঘন্টার সফরের পর ইজিপ্টের শার্ম এল শেখ শহরে শীর্ষ সম্মেলনে অংশ নেবেন ট্রাম্প। এই সম্মেলনে 20টিরও বেশি দেশের নেতার অংশ নেওয়ার কথা রয়েছে। সেখানে ট্রাম্প তার গাজা শান্তি পরিকল্পনার বিশদ বিবরণ চূড়ান্ত করবেন। 2 বছরেরও বেশি সময় ধরে হামাসের হাতে আটক থাকা জিম্মি ইসরায়েলিদের স্বজনদের অপেক্ষার প্রহর অবশেষে শেষ হতে যাচ্ছে, তাই খুশি তারা। তবে গাজায় এরপর কি ঘটবে তা নিয়ে উদ্বেগও প্রকাশ করেন কেউ কেউ। We are not sure what will be in the day after, like 1 year next year, what will be in Gaza. 18 বছর বয়সী এক ইসরায়েলি তরুণ বলেন, সবকিছুর পর যুদ্ধ শেষ হওয়ায় তিনি খুশি। অন্যদিকে গাজায় দীর্ঘদিন পর ত্রাণ প্রবেশ করায় বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এতে হতাশ হয়ে পড়েছেন অনেক ক্ষুধার্ত বাসিন্দা। সমবন্টন নিশ্চিতে শৃঙ্খলা প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন তারা। সাহায্য দেওয়ার আগে নিরাপত্তা ও সুরক্ষা অবশ্যই নিশ্চিত করতে হবে। সবকিছুর আগে নিরাপত্তা প্রতিষ্ঠা করতেই হবে। এভাবে চললে অনেকেই কোনো সাহায্যই পাবে না। রবিবার খান ইউনুসের মধ্য দিয়ে ত্রাণবাহী ট্রাক যাওয়ার সময় সেগুলোতে হুমড়ি খেয়ে পড়তে দেখা যায় প্যালেস্টিনিয়ানদের। ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের মাধ্যমে গাজায় শান্তি প্রতিষ্ঠার দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সক্ষম হওয়ায় বিশ্বব্যাপী প্রশংসা পাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের কর্মকর্তারা। ট্রাম্পের শান্তি প্রস্তাবের পরবর্তী ধাপ বাস্তবায়নের দিকেই এখন সবার নজর।
গাজার শান্তি পরিকল্পনা নিয়ে রবিবার একাধিক সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, ইউএস আর্মির সেন্ট্রাল কমান্ডের অধীনে বহু বছর ধরে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার সেনারা যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করবে। গাজায় আমেরিকার 200 সেনা পাঠানোর বিষয়ে ভুল সংবাদ প্রকাশ হয়েছে বলে দাবি করেন তিনি। সিবিএস নিউজের সাক্ষাৎকারে ভাইস প্রেসিডেন্ট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বিকল্প কূটনৈতিক প্রচেষ্টার ফলেই মধ্যপ্রাচ্য এখন স্থায়ী শান্তির দ্বারপ্রান্তে। গাজা পুনর্গঠনে সেনা পাঠাতে প্রেসিডেন্ট ট্রাম্প পুরো মুসলিম বিশ্বকে রাজি করিয়েছেন বলে উল্লেখ করেন ভ্যান্স। তারা নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সন্ত্রাসী নেটওয়ার্ক ভেঙে দেবে, তাই আমেরিকার সেনার প্রয়োজন পড়বে না বলেও জানান তিনি। গাজা প্রসঙ্গ ছাড়াও অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়েও কথা বলেন জেডি ভ্যান্স। এনবিসি নিউজকে তিনি জানান, দেশের বেশ কিছু শহরে অপরাধ দমনের জন্য 1807 সালের বিদ্রোহ দমন আইন ইনসারেকশন অ্যাক্ট প্রয়োগ করা সহ সব বিকল্প বিবেচনা করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এছাড়া শাটডাউনের মধ্যে ফেডারেল কর্মী ছাঁটাইয়ের বিষয়ে তিনি বলেন, এর জন্য ডেমোক্র্যাটরা দায়ী। সাউথ ক্যারোলাইনার একটি বারে বন্দুকধারীর হামলায় 4 জন নিহত হয়েছে। একই হামলায় কমপক্ষে 20 জন আহত হয়। রবিবার এই হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে বিউফোর্ড কাউন্টির শেরিফ। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলেও নিশ্চিত করেছে কাউন্টি শেরিফের কার্যালয়। রিপাবলিকান কংগ্রেসম্যান ন্যান্সি মেইস সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে এই ঘটনাকে হৃদয় বিদারক বলে উল্লেখ করেন। এখনও নিহতদের পরিচয় ও হামলাকারীর সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ। রবিবার বিউফোর্ডের হেলেনা আইল্যান্ডের উইলিস বার অ্যান্ড গ্রিল রেস্টুরেন্টে বিউফোর্ড ব্যাটারি ক্রিক হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনীর অনুষ্ঠান চলছিল। এ সময় রেস্টুরেন্টটিতে বন্দুক হামলা চালানো হয়। হামলায় আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্থানীয় কাউন্টি অফিস। একই সঙ্গে নিহতদের মধ্যে একজনকে বারের সামনের সিঁড়িতে, বাকি 3 জনকে বাইরে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহতদের মধ্যে একজন কিশোরী রয়েছেন বলেও জানানো হয়। রবার্ট অ্যাডামস নামে এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, হামলার সময় মেশিন গানের গুলির মতো শব্দ পাওয়া গিয়েছিল। রেস্টুরেন্টের মালিক উইলি তোরাল জানিয়েছেন, হামলার আগ মুহূর্তেও মানুষ আনন্দময় সময় কাটাচ্ছিল। হামলা শুরু হলে সবাই চিৎকার করে অন্য কোনো স্থানে আত্মরক্ষার চেষ্টা করছিল। We got to find a way to make good of it, to make it better than how we found it, and just got to find a way to work together and make tomorrow better. বিউফোর্ড কাউন্টির শেরিফ অফিস জানিয়েছে, হামলার সময় বেশ বড়সড় একটি দল রেস্টুরেন্টটিতে অবস্থান করছিল। তবে আহতদের সবাই গুলিবিদ্ধ কিনা তা নিশ্চিত করেনি স্থানীয় কর্তৃপক্ষ। ঘটনাকে মর্মান্তিক ও দুঃখজনক উল্লেখ করে ঘটনার তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষার আহ্বান জানিয়েছে কাউন্টি অফিস। হামলার ঘটনায় মর্মাহত হয়ে সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করেছেন সাউথ ক্যারোলাইনার কংগ্রেসম্যান ন্যান্সি মেইস। ভুক্তভোগীদের প্রতি সবাইকে প্রার্থনার আহ্বান জানান তিনি। নিহতদের পরিবার যেন দ্রুত সহিংসতার প্রভাব থেকে মুক্ত হতে পারে এমন প্রত্যাশাও জানান কংগ্রেসম্যান। ট্রাম্প প্রশাসন দেশকে বিভক্তির দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন ইলিনয়ের ডেমোক্রেটিক গভর্নর জেবি প্রিস্কার। রবিবার এবিসি নিউজকে এই কথা জানান তিনি। রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা যা খুশি তাই করছেন বলে অভিযোগ করেন তিনি। এদিকে ওরেগনের অ্যাটর্নি জেনারেল ড্যান্ড্রে ফিল্ডস অভিযোগ করেছেন, স্বেচ্ছাচারী কায়দায় তার স্টেটে সেনা মোতায়েনের চেষ্টা চলছে। অন্যদিকে সরকারের অচল অবস্থার জন্য রিপাবলিকান সহকর্মীদের দায়ী করেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান মেলানি স্ট্যান্সবেরি। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা একের পর এক মিথ্যাচার করে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন ইলিনয়ের গভর্নর জেবি প্রিটস্কার। এবিসি নিউজকে তিনি বলেন, একাধিক অপরাধে অভিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন নিরপরাধ ব্যক্তিদের গ্রেফতারের হুমকি দিচ্ছেন। এর চেয়ে হাস্যকর আর কিছুই নেই। রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা যা খুশি তাই করছেন বলেও মন্তব্য করেন তিনি। দেশের গণতন্ত্রের স্বার্থেই স্বেচ্ছাচারী প্রশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া জরুরি। এক স্টেটের উপর অন্য স্টেটের ন্যাশনাল গার্ড মোতায়েনের মাধ্যমে ট্রাম্প প্রশাসন দেশকে বিভক্তির দিকে ঠেলে দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে অরেগনের পোর্টল্যান্ড আইস ফ্যাসিলিটিস সেন্টারে হামলাকে কেন্দ্র করে সেখানে সর্বাত্মক সেনা মোতায়েনের হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে অরেগনকে বিদেশি সন্ত্রাসীদের আখড়া বলেও মন্তব্য করেন ট্রাম্প। যদিও এসব অভিযোগ অস্বীকার করে অরেগনের গভর্নর টিনা কোটেক দাবি করেন, তার স্টেটের উপর অন্যায়ভাবে সেনা মোতায়েনের পায়তারা করছে ট্রাম্প প্রশাসন। There is no threat to national security and there is no need for military troops in our major city.
এই বিষয়ে অরেগনের অ্যাটর্নি জেনারেল ড্যান রেফিল্ড MSNBC-কে বলেন, ন্যাশনাল গার্ডের নিয়ন্ত্রণ প্রেসিডেন্টের হাতে থাকলেও যে কোনো শহরে ফেডারেল বাহিনীর সদস্যদের ইচ্ছেমতো মোতায়েন করার এখতিয়ার তার নেই। অরেগনের অপরাধ প্রবণতা অন্যান্য স্টেটের তুলনায় কমেছে দাবি করে রেফিল্ড বলেন, কিছু ঘটনার কারণে অরেগনের অগ্রগতিকে অস্বীকার করার সুযোগ নেই। রীতিমতো স্বেচ্ছাচারী কায়দায় অরেগনের সেনা মোতায়েনের চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি। এদিকে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান মেলানি স্টেন্সবেরি অভিযোগ করেছেন, সরকারের অচলাবস্থা নিয়ে হাউস স্পিকার মাইক জনসন এবং তার রিপাবলিকান সহকর্মীরা উদাসীন আচরণ করে যাচ্ছেন। দেশের ফেডারেল কর্মীদের জীবন ঝুঁকিতে রেখে রিপাবলিকানরা নিজেদের রাজনৈতিক পরিকল্পনা বাস্তবায়নে উঠে পড়ে লেগেছেন বলেও মন্তব্য করেন তিনি। দেশের মানুষের হেলথ কেয়ার সুবিধাকে উপেক্ষা করে বিলিয়নিয়ারদের সুবিধা দেওয়ার চক্রান্ত রুখে দেওয়া হবে বলেও জানান এই ডেমোক্রেটিক কংগ্রেসম্যান। অচলাবস্থাকে গুরুত্ব না দিয়ে রিপাবলিকান সহকর্মীরা অবকাশ যাপনের সময় ব্যয় করছেন বলেও অভিযোগ করেন তিনি। গাজায় যুদ্ধবন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে সোমবার আলোচনায় বসছেন বিশ্ব নেতারা। হামাস ও ইসরায়েলের মধ্যে ইতিমধ্যেই যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে তাতে প্রেসিডেন্ট ট্রাম্প স্বাক্ষর করবেন বলে ধারণা করা হচ্ছে। ইজিপ্টের পর্যটন শহর শারম আল শেইখে ট্রাম্প সহ 20টিরও বেশি দেশের শীর্ষ পর্যায়ের নেতারা এই সম্মেলনে যোগ দেবেন। রয়টার্স জানিয়েছে, এরই মধ্যে সম্মেলনে যোগ দিতে ইজিপ্টে পৌঁছেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এদিকে গাজায় যুদ্ধবন্ধ এবং হামাসের হাতে আটক ইসরায়েলি বন্দীদের মুক্তি দিতে প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগের ভূয়সী প্রশংসা করে একাধিক সমাবেশ করেছে তেল আভিভের কয়েক হাজার বাসিন্দা। মধ্যপ্রাচ্য সফরের শুরুতেই সোমবার ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দেবেন ট্রাম্প। কূটনৈতিক বিশ্লেষকদের ধারণা, ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের মধ্যে দিয়ে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা অর্জনে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। এরই মধ্যে ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, হামাসের হাতে জিম্মি ইসরায়েলি নাগরিকরা সোমবার মাতৃভূমিতে ফিরে আসবেন। হামাস সন্ত্রাসীদের হাতে আটক ইসরায়েলি বীরদের দেশে ফিরে আসাকে বিশ্বের ইতিহাসে অন্যতম তাৎপর্যপূর্ণ ঘটনা দাবি করে তিনি বলেন, দেশের অকুতভয় বীরেরা আবারও মাতৃভূমিতে সূর্যোদয় দেখবেন। ইসরায়েলের নাগরিকদের ধন্যবাদ জানিয়ে নেতানিয়াহু বলেন, কেউ বিশ্বাস না করলেও ইসরায়েলের দেশপ্রেমিক জনতা এবং বীর সেনারা জানত একদিন তেল আভিভের ঘরে ঘরে স্বস্তি ফিরে আসবে। জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অশুভ শক্তির বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলি জয়লাভ করেছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় ইসরায়েলের সেনারা তাদের লড়াই চালিয়ে যাবেন জানিয়ে নেতানিয়াহু বলেন, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিতে চলমান সামরিক অভিযান শেষ হয়ে যায়নি, এখনও ইসরায়েলের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে দাবি করে নেতানিয়াহু বলেন, যুদ্ধবন্ধের সুযোগে শত্রুপক্ষ আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এদিকে ইজিপ্টের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল আতি সিবিএস নিউজকে জানান, আগামী 24 ঘন্টার মধ্যে হামাসের হাতে আটক জিম্মিরা মুক্তি পাবেন এমন আশা করছেন তিনি। একই সাথে গাজার দুর্ভিক্ষ পীড়িত মানুষের সাহায্যে ত্রাণ কার্যক্রম আরও বাড়ানো হবে এবং ইসরায়েলে বন্দী প্যালেস্টিনিয়ানদের একাংশ মুক্তি পাবেন বলেও জানান তিনি। জাতিসংঘের নেতৃত্বে গাজা অঞ্চলের নিরাপত্তা এবং পুনর্গঠন কার্যক্রমে ইজিপ্টের সেনারা অংশ নেবে বলেও জানিয়েছেন আবদেল আতি। তবে এই মুহূর্তে গাজার বাসিন্দাদের জন্য পর্যাপ্ত খাবার এবং ওষুধ সরবরাহকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান ইজিপ্টের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর মুখপাত্র শোস বেদ্রোসিয়ান তেল আভিভে এক সংবাদ সম্মেলনে জানান, স্থানীয় সময় সোমবার সকালেই ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া শুরু করবে হামাস। জীবিত জিম্মিদের রেড ক্রসের মাধ্যমে দেশটির রেইন সেনাঘাঁটিতে নেওয়া হবে, আর মৃত জিম্মিদের মরদেহ ইসরায়েলের পতাকাযুক্ত কফিনে করে ফেরত আনা হবে বলেও জানান তিনি। নিউ ইয়র্ক সিটিতে কিশোর কিশোরীরা বিপজ্জনক সাবওয়ে সার্ফিংয়ে মেতে উঠেছে। ঝুঁকিপূর্ণ এই খেলায় অংশ নিতে গিয়ে গত 7 বছরে মারা গেছে 18 জন। বিশেষজ্ঞরা বলছেন, অভিভাবক ও শিক্ষার্থীদের অসচেতনতা এবং স্কুলে কাউন্সেলিংয়ের অভাবে এই ধরনের ঘটনা ঘটছে। নিউ ইয়র্ক সিটির জীবনযাত্রায় ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সাবওয়ে। প্রতিদিন প্রায় 5 মিলিয়ন মানুষ যাতায়াতে সাবওয়ে ব্যবহার করে থাকে। তবে এই গতিশীলতার মধ্যেই লুকিয়ে আছে বিপজ্জনক কিছু। ট্রেন দুর্ঘটনায় প্রতি বছর সিটিবাসীর প্রাণ যাচ্ছে। এসব দুর্ঘটনায় মৃত্যুর জন্য ট্রেনের ধাক্কা, প্ল্যাটফর্ম থেকে পড়ে যাওয়া, রেলের বিদ্যুৎ সঞ্চালন লাইন, সাবওয়ে সার্ফিং ও আত্মহত্যা অন্যতম কারণ। এমটিএর তথ্য বলছে, সাম্প্রতিক বছরগুলোতে সাবওয়েতে দুর্ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে।
2003 থেকে 2007 সাল পর্যন্ত ট্রেন দুর্ঘটনায় মারা যায় 211 জন। তবে এর মধ্যে 111 জনই আত্মহত্যা করেছে। তবে 2021 সালে মেট্রো রেল দুর্ঘটনায় মারা গেছে 77 জন এবং 2022 সালে তা 88 জনে দাঁড়িয়েছে। এসব দুর্ঘটনার 48 ভাগে আত্মহত্যা এবং 33 ভাগ ঘটেছে অসাবধানতা ও মানসিক অস্থিরতার কারণে। তবে বর্তমানে নতুন এক ঝুঁকিপূর্ণ খেলার নাম সাবওয়ে সার্ফিং। ট্রেনের ওপরে উঠে ভিডিও বানানোর এই বিপজ্জনক ট্রেন্ডে বাড়ছে তরুণ তরুণীদের মৃত্যু। নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের নিরাপত্তা কমিটি ও এমটি এর প্রতিবেদন অনুযায়ী 2019 থেকে 2025 সাল পর্যন্ত সাবওয়েতে সার্ফিং করতে গিয়ে নিউ ইয়র্ক সিটিতে প্রাণ হারিয়েছে 18 জন। এর মধ্যে 2019 থেকে 2022 সাল পর্যন্ত 5 জন, 2023 সালে 5 জন, 2024 সালে 6 জন ও সবশেষ 2025 সালে চলতি মাসে সাবওয়ে সার্ফিং করতে গিয়ে সিটিতে মারা যায় 2 কিশোরী। এসব দুর্ঘটনার শিকার বেশিরভাগেরই বয়স 18 বছরের মধ্যে। কিশোর কিশোরীরা সোশ্যাল মিডিয়ায় চ্যালেঞ্জ বা ভিউ পাওয়ার আশায় বিপদ ডেকে আনছে। প্রতিদিন ট্রেনে ও প্ল্যাটফর্মে সতর্ক বার্তা দিয়েও আটকানো যাচ্ছে না তাদের। It's intriguing, it's exciting, it's exhilarating for these kids, right? So এই জন্যই ওরা এই জিনিস করতেছে যে ডেঞ্জারাস যে সার্ফিংগুলো হইতেছে, বাচ্চারা যে হার্ট হইতেছে, they're getting into troubles, এই জিনিসগুলা কেউ না কেউ তো বলা লাগবে, কথা বলা লাগবে, এই কথাগুলা বলা হইতেছে না। দুর্ঘটনা রোধে স্কুল ও অভিভাবকদের করণীয় নিয়ে কথা বলেন সিটি এডুকেশনাল পলিসির চেয়ারম্যান। আমরা ওদের স্কুলে হোক, বাসায় হোক, টেলিভিশনে হোক, সোশ্যাল মিডিয়ায় হোক, প্রত্যেক জায়গায় এই জিনিসটার অ্যাওয়ারনেসটা রেজ করা লাগবে যে সার্ফিং এই ট্রেনের উপরে is dangerous. So it's a multi-fold strategy, right? একটা হচ্ছে যে আপনার মা বাবা বাসায় কথা বলবে, একটা হচ্ছে স্কুলে কথা বলবে, একটা হচ্ছে এমটিএ কথা বলবে, আর ইন জেনারেল দেয়ার হ্যাজ টু বি এ সোশ্যাল মিডিয়া অ্যাওয়ারনেস, যে যাতে বাচ্চারা যাইতে পারে, বুঝতে পারে যে এই জিনিসটা করা হচ্ছে রং, ওরা অনেক হার্ট হইতে পারে এইটা ব্যাপারে। 7 ট্রেন সহ ছাদে ওঠা যায় এমন ট্রেনের নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানোর তাগিদ দেন শামসুল হক। ট্রেন দুর্ঘটনা বা সাবওয়ে সার্ফিং নিউ ইয়র্ক সিটিতে জননিরাপত্তার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এমটিএ বলছে প্রযুক্তির উন্নয়ন, কঠোর আইনের প্রয়োগ এবং সচেতনতাই পারে এই দুর্ঘটনা কমাতে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।